আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। স্বাস্থ্য শিক্ষার মতো কোভিড সংশ্লিষ্ট খাত বাজেটে অগ্রাধিকার পায়নি বলছে সিপিডি। রাজস্ব ও বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা বাস্তবতা বর্জিত মন্তব্য। এমপিও ভুক্তির অপেক্ষায় থাকা শিক্ষকদের নিয়ে বাজেটে বরাদ্দ নেই। করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের অনুদান বিষয়েও নেই কোনো প্রস্তাব। করোনা পরিস্থিতিতে কৃষির উপর নির্ভরতায় কৃষি খাতে বাড়ল বরাদ্দ ও ভর্তুকি। করোনার কারণ পরিবেশ বিপর্যয় হলেও এ খাতে বরাদ্দ কম। এবং মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের কৃষি কাজে লাগানোর প্রস্তাব ঢাকার। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি আন্তর্জাতিক চাপ তৈরির চেষ্টা। এছাড়া ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনারে যা থাকছে। তরুণ চিকিৎসক মামুন ইসলামের করোনায় আক্রান্তদের সেবা দেওয়ার কথা। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। শুরুতেই জাতীয় বাজেট প্রসঙ্গ। প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বড় অঙ্কের বাজেটের কথা বলা হলেও মোট বাজেটের শতকরা হিসেবে এই বৃদ্ধি মাত্র 0.01%। এমপিও ভুক্তির অপেক্ষায় থাকা শিক্ষকদের বিষয়ে বাজেটে কোনো অর্থ নেই। করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের অনুদানের জন্যও নেই কোনো বরাদ্দ, জানাচ্ছেন মোস্তফা মল্লিক। জাতিসংঘের সনদ অনুযায়ী শিক্ষা খাতে জিডিপির 6% অথবা মোট বাজেটের 20% বরাদ্দ রাখার নিয়ম রয়েছে। সনদে সই করলেও বাংলাদেশ এই অঙ্গীকার পূরণ করতে পারেনি কখনোই। 2020-2021 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ 66,401 কোটি টাকা, যা শতকরা 11.69%। চলতি অর্থ বছরের চেয়ে এই বরাদ্দ 5,283 কোটি টাকা বেশি। টাকার অঙ্কে বেশি মনে হলেও মোট বাজেটের হিসেবে এই বৃদ্ধি মাত্র 0.01%। শিক্ষকরা বলছেন, চলতি বছরের শুরুতে প্রায় 2000 শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলেও এখনও অপেক্ষায় আরও 7000-এর বেশি প্রতিষ্ঠান। এবারের বাজেটে শিক্ষায় বরাদ্দ নিয়ে হতাশ এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা। এমপিওবিহীন শিক্ষকদের জন্য একটি স্টিমুলাস প্যাকেজ, প্রণোদনা প্যাকেজ করেছিল বলে জেনেছিল, এবং তার পরিণাম কি হলো জানি না। সকলের ঘরে টেলিভিশন নেই, কম্পিউটার নেই, তারপরে ইন্টারনেট প্রযুক্তির পরে যদি এভাবে সরবরাহ করা হয় তাহলে এটা একটা দুঃখজনক ব্যাপার। এর মধ্যে অবশ্যই জাতীয় পরিষদ উদ্দেশ্য ঘোষণা থাকবে এবং সেই সাথে নন এমপিও প্রতিষ্ঠানদের এমপিওভুক্ত প্রতিষ্ঠানের আমাদের হাউজিং, মেডিকেল, উৎসব ভাতা সহ এগুলো ঘোষণা থাকবে। যদিও স্পষ্ট ঘোষণা এক্ষেত্রে নেই, আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এই শিক্ষার এই সংকট মোকাবেলায় তিনি যে উদ্যোগ গ্রহণ করেছেন আমরা দেখেছি, সেটাকে এই বাজেটে যাতে তার আরো প্রয়োজনীয় টাকা বাড়িয়ে হলেও এই শিক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য এই উদ্যোগ গ্রহণ করবেন, এই আমাদের প্রত্যাশা। শিক্ষক নেতারা বলছেন, 17ই মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায়
বেশিরভাগ শিক্ষার্থীর কাছ থেকে নিয়মিত বেতন আদায় করা যায়নি। এজন্য বাজেটে বিশেষ অনুদানের নির্দেশনাও নেই। সামনের দিনগুলিতে শিক্ষার আরও চরম ক্রাইসিসে পড়ে যাবে, আমাদের বেঁচে থাকা কঠিন হবে। সেই জন্য শিক্ষক সমাজের পক্ষ থেকে আপনাকে বিনীত অনুরোধ জানাই, বাজেট পুনর্বিবেচনা করুন এবং আমাদেরকে আর্থিকভাবে বা প্রণোদনা দিয়ে, বিশেষ বরাদ্দ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। শিক্ষা নিয়ে যারা কাজ করেন তারা বলছেন বাজেটে প্রত্যাশা পূরণ হয়নি। আমরা আশা করেছিলাম শিক্ষা পুনরুদ্ধারের বিষয়টি থাকবে, কিন্তু তার তেমন কোনো প্রতিফলন দেখতে পাইনি। আমরা যেটা আশা করেছিলাম, বাংলাদেশ শিক্ষায় অর্জনের ক্ষেত্রে যেভাবে এগিয়েছিল এবং যেভাবে চলছিল, সেটি একটি ঝুঁকির মুখে পড়বে। বিশ্লেষকরা বলছেন করোনা পরিস্থিতিতে বিশেষ বরাদ্দ দেয়া না হলে আরও নাজুক অবস্থায় পড়বে শিক্ষা খাত। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। 2020-2021 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের মতো করোনা মহামারীর সঙ্গে সংশ্লিষ্ট খাতগুলো অগ্রাধিকার পায়নি বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। তারা বলছে রাজস্ব আয় 50% বৃদ্ধি ও বিনিয়োগ 125% বাড়ানো দুটোই বাস্তবতা বর্জিত। মহামারী কালের বাজেট হিসেবে দায়বদ্ধতা এবং আন্তরিকতা থাকলেও উদ্ভাবন এবং সৃজনশীলতার যথেষ্ট ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছে সিপিডি। মাসুদ শাকিলের রিপোর্ট। বাজেট প্রস্তাবনার পরদিন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির পর্যালোচনা। করোনার কারণে অনলাইনে পুরো আয়োজন। এই বাজেটে এসে কোভিড-19 মোকাবেলায় সরাসরি কি কি ধরনের অ্যালোকেশন দেওয়া হলো নতুন ভাবে, কন্টিনিউয়েশন। হ্যাঁ, আগে যে ডাক্তার কাজ করতেন সে ডাক্তার এখনো কাজ করছেন, কিন্তু একটা প্রাদুর্ভাব এসেছে, তো একটা নতুন করে একটা অতিমারি এসেছে, তো আপনি সেটাকে মোকাবেলার জন্য কি কি পদক্ষেপ বা কি কি অ্যালোকেশন আপনি নিলেন, কি কি ধরনের সরকারি ব্যয় করার কথা ভাবছেন। কোভিড মোকাবেলা প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের সবচেয়ে বড় নির্ভরতা ব্যাংকের উপর, অথচ ব্যাংক খাতের সংস্কারকে পাশ কাটিয়ে স্ব-উদ্যোগী ঋণখেলাপিদের সুবিধা দেওয়া হয়েছে। একই সাথে অযৌক্তিকভাবে উচ্চবিত্তদের কর ছাড় দেওয়ার সমালোচনা করা হয়েছে। যারা নাকি এদের মধ্যে অনেকে উইলফুল ডিফল্টার আছে এবং তাদেরকে আমরা একটা 2% ডাউন পেমেন্ট দিয়ে আমরা একটা সুযোগ করে দিলাম, যেখানে নাকি এই বছরের যে বাজেট যেটা শেষ হচ্ছে সেখানে ব্যাংকিং কমিশনের কথা ছিল, যেখানে নাকি ছিল যে যারা নাকি উইলফুল ডিফল্টার তাদের প্রতি দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে। এগুলো কি ছিল না? এগুলো তো ছিল। তাহলে আমরা এগুলো একদিকে বলছি, আর আরেকদিকে আমরা যে ঋণ খেলাপিদেরকে সুবিধা দিলাম সেটাকে আমরা একটা অর্জন বলে আমরা দেখাচ্ছি। কোভিডের কারণে রাজস্ব আদায় ঘাটতি হলে সরকার কিভাবে নেতিবাচক সময়ে সেটি পূরণ করবে তাও স্পষ্ট নয় বলে মনে করে সিপিডি। এই যেটি করা হয়েছে সেটি হলো যে হঠাৎ করে আমাদের দেশে কোভিড এসেছে এবং হঠাৎ করে বাংলাদেশ থেকে কোভিড চলে যাবে, এরকম একটি দৃষ্টিভঙ্গি থেকে 1 বছরের ভিতরেই কোভিড এসছে এবং 1 বছরের ভিতরে কোভিড চলে গিয়ে বাংলাদেশ আবার স্বাভাবিক অর্থনৈতিক গতি ধারায় ফিরে আসবে, এরকম একটি ধারণা প্রসূত জায়গা থেকে বাজেট ফ্রেমটি নেওয়া হয়েছে, সেটিতে আমাদের আপত্তি রয়েছে। সিপিডির পর্যবেক্ষণ, কঠিন সময়ে সরকারের প্রাধিকারের সাথে পদক্ষেপের সামঞ্জস্য খুঁজে পাওয়া যায়নি। মাসুদ শাকিল, চ্যানেল আই, ঢাকা। বিশেষ করে করোনাকালে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষিকে রক্ষা করতে এবার কৃষি খাতে বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে। কৃষিতে ভর্তুকির পরিমাণও বেড়েছে। বরাদ্দ বেড়েছে কৃষির উপখাত মৎস্য ও প্রাণী সম্পদ খাতেও। পরাগ আজমের রিপোর্ট। অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। জিডিপিতে কৃষির অবদান শতকরা 13%। কোভিড-19 অভিঘাতে কৃষিখাত ক্ষতির সম্মুখীন। আবার রেমিটেন্স ও রপ্তানি খাত ধসের মুখে থাকায় অর্থনীতি পুনরুদ্ধারে নির্ভর করতে হচ্ছে কৃষির উপরই। আবার কৃষক টিকিয়ে রাখতে পারলে খাদ্য নিয়ে সমস্যা হবে না। তাই নানা পদক্ষেপ নেওয়া হয়েছে এবারের বাজেটে। কৃষিখাতে বরাদ্দ দেওয়া হয়েছে 15,437 কোটি টাকা, যা গত অর্থ বছরের তুলনায় প্রায় 2,500 কোটি টাকা বেশি। কৃষিতে ভর্তুকির পরিমাণও বেড়েছে। 1,400 কোটি টাকা ভর্তুকি বাড়িয়ে 9,500 কোটি টাকা কৃষি ভর্তুকি ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কৃষি পুনঃ অর্থায়ন স্কিমে 5,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থনীতিবিদ আতিউর রহমান মনে করেন, এই বাজেটে করোনা মোকাবেলায় বেশ কিছু প্রশংসনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষি ও কৃষকের স্বার্থেও রয়েছে নানা উদ্যোগ। কৃষি খাতেও গুরুত্ব দেওয়া হয়েছে। বছর বলা হয়েছে যে কৃষি খাদ্য যোগান দেবে, খাদ্য নিরাপত্তা দেবে, সেই জন্য আমরা কৃষির উপরে খুব গুরুত্ব দিচ্ছি। কোনো সামান্য জমিও পতিত রাখা যাবে না, নানা রকমের ইনসেন্টিভ দিয়েছে, মেকানাইজেশনের উপর দিয়েছে। কিন্তু কৃষি যদি ভালো করে তাহলে আমাদের মানুষের ভেতরের
চাহিদা তারাই পূরণ করবে। যদি খাদ্যের দাম কম থাকে তাহলে শ্রমিক কম মূল্যে কাজ করতেও প্রস্তুত আছে। সেই জন্য আমার কৃষিতে আরো গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে এবং এমন কৃষির উপরে গুরুত্ব দিতে হবে যেই কৃষি প্রকৃতি বান্ধব। কয়েক বছর ধরে কৃষি বাজেট কৃষকের বাজেটের মাধ্যমে কৃষকের চাওয়াগুলো সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছে দিচ্ছেন কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। বাজেটে কৃষিক্ষেত্রে এর কতটুকু প্রতিফলন হয়েছে জানতে চাওয়া হয়েছিল তার কাছে। মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই এ কারণে যে এই প্রথম ডিজিটালি একটা নান্দনিক উপস্থাপনার মধ্য দিয়ে তিনি বাজেট পেশ করলেন। সঙ্গত কারণেই কোভিডের এই সময়ে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এগুলো অগ্রাধিকার পেয়েছে। কৃষি যে বিষয়গুলো সবচাইতে সামনে এসছে এবং যেগুলোর দিকে গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে অব্যাহতভাবে ভর্তুকিটা দিয়ে যাওয়া, সারের দাম যেখানে ছিল সেখানে স্থিতিশীল সেখানেই রাখা। এটা কৃষকের চাষবাসের জন্য আগামীতে অনেক বেশি প্রণোদনা যোগাবে। দ্বিতীয়ত হচ্ছে যে কর্মসংস্থানের জায়গাগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষিক্ষেত্রে কর্মসংস্থানের একটা বড় সুযোগ আছে, সেটার ইঙ্গিত এখানে রয়েছে। তৃতীয়ত হচ্ছে যে মেকানাইজেশন, কৃষির যে যান্ত্রিকীকরণের কথা আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছিলাম, বিশেষ করে আমি আমার অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। যান্ত্রিকীকরণ, একই সাথে যে ডিজিটাল টেকনোলজিগুলো কৃষির সাথে সম্পৃক্ত করা। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা একদিকে, আরেকদিকে হচ্ছে যে কৃষি, মৎস্য, গবাদি পশু পালন, পল্লী উন্নয়ন, খাদ্য নিরাপত্তা সব মিলিয়ে বাজেটের আকারটা গত বছরের চাইতে 2-2.5 কোটি টাকা হয়তো বেড়েছে। কিন্তু আমি যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব যে কৃষির এই বরাদ্দটা এখানেই যেন সীমিত না থাকে, পর্যায়ক্রমে কৃষির যখন যেটা লাগে সেই ধারাবাহিকতাটা যেন অব্যাহত থাকে, আর ঋণ বিতরণ কার্যক্রমটা যাতে আরও সুষ্ঠু এবং আরও বেশি এটার ভেতরে আমাদের জবাবদিহিতা আনা এবং এখানে গুড গভর্নেন্সের বিষয়টা অনেক বেশি জরুরি। অতএব সব কিছু মিলিয়ে কৃষির অগ্রাধিকার বাজেটে কিছুটা পরিলক্ষিত হয়েছে। কৃষির উপখাত মৎস্য ও প্রাণী সম্পদ খাতেও বাজেট বরাদ্দ বেড়েছে। এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৩,১৯৩ কোটি টাকা, যা গত বছরের চেয়ে ৬৬২ কোটি টাকা বেশি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। করোনা সংক্রমণ পরিস্থিতির জন্য পরিবেশ বিপর্যয়কে দায়ী করা হলেও আগামী অর্থ বছরের বাজেটে খাতটি উপেক্ষিতই থাকলো। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে ১,২৪৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আর গেল অর্থ বছরের চেয়ে কিছু বাড়িয়ে এবার শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৬৬,৪০১ কোটি টাকা। শ্রমিক আহমেদের রিপোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রকৃতিকে ধ্বংস করে উন্নয়ন, কৃষিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক ব্যবহার এবং বন উজাড় করে বন্যপ্রাণী খাওয়া, হত্যা ও বাণিজ্যিক ব্যবহারের সরাসরি ফল করোনা ভাইরাসের এই মহামারী। বিশ্লেষকরা বলছেন, সংকট মোকাবেলা এবং করোনা পরবর্তী স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে পরিবেশকে গুরুত্ব দেওয়া হয়নি এবারের বাজেটে। উন্নয়ন ও অনুন্নয়ন খাত মিলে বাজেটে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ১,২৪৬ কোটি টাকা। উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ৬০০ কোটি টাকা। গত দুই উন্নয়ন বাজেটে বরাদ্দ ছিল যথাক্রমে ৪৮১ কোটি এবং ৬৬৭ কোটি টাকা। গেল অর্থবছরের চেয়ে উন্নয়ন অনুন্নয়ন মিলে বরাদ্দ ১৭০ কোটি টাকা বাড়লেও উন্নয়ন বাজেটে ২০২০-২১ অর্থবছরে বরাদ্দ কমেছে ৮৬ কোটি টাকা। বাজেট বক্তৃতায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, দূষণ নিয়ন্ত্রণ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি উপকূলীয় এলাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এবারের বাজেটে যে প্রস্তাব রাখা হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের জন্য মোট বরাদ্দ বাজেট হচ্ছে ১২৪৬ কোটি টাকা, যা আমি বলবো খুবই নগণ্য আমাদের এখনকার যে পরিস্থিতি তাকে সামাল দেওয়ার জন্য। কারণ কোভিড-19 কিন্তু বুঝিয়ে দিয়েছে স্বাস্থ্য এবং পরিবেশ পাশাপাশি এবং এই দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এই দুটো জায়গায় কিন্তু সমানভাবে কিন্তু নজর দিতে হবে এবং জোর দিতে হবে। সেখান থেকে আমি বলবো স্বাস্থ্য খাতে যেমন এবার একটু ভালো বরাদ্দ রাখা হয়েছে, তেমনি এই পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের জন্য একটি ভালো বরাদ্দ দেওয়া উচিত। আর না হলে আমরা কিন্তু এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখতে পারবো না, এবং পরিবেশ প্রকৃতি ভালো না থাকলে স্বাস্থ্য খাতও কিন্তু ভালো থাকবে না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে অর্থ মন্ত্রণালয় আরও ভেবে দেখবেন এই বরাদ্দ কিভাবে বাড়ানো যায়, এবং সেখানেই কিন্তু আমরা
একটা বেটার সলিউশন পেতে পারি যদি বরাদ্দটা ভালো থাকে বাজেটে, এবং সেটা আমি মনে করি যে অবশ্যই এবার এই বাজেটে সেটা কনসিডার করা উচিত। এক ধাপ পিছিয়ে এবারের বাজেটে তৃতীয় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষাকে। প্রাথমিক ও গণশিক্ষায় দীর্ঘ ক্ষতি পুষিয়ে নিতে অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা এবং ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরির পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষায় বরাদ্দ 24,940 কোটি টাকা। চলমান অবকাঠামো উন্নয়ন এগিয়ে নেওয়া, প্রযুক্তি শিক্ষা ও উচ্চশিক্ষায় গবেষণা ও শিক্ষার গুণগত মান উন্নয়নে জোর দেওয়ার কথা বলা হয়েছে এবারের বাজেটে। মাধ্যমিক ও উচ্চশিক্ষায় প্রস্তাবিত বরাদ্দ 33,117 কোটি টাকা, আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় 8,344 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার কৌশল হিসেবে 17 মার্চ থেকে বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এ কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনলাইন শিক্ষা কার্যক্রমের দিকে ঝুঁকছে। তাই আসছে অর্থ বছর হবে শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বছর। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে করোনা ভাইরাস প্রসঙ্গ। করোনা পরিস্থিতিতে অবৈধ শ্রমিকের পাশাপাশি বৈধদেরও ছাঁটাই করে ফেরত পাঠাতে মরিয়া আরব দেশগুলো। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই পরিস্থিতিতে প্রবাসী শ্রমিকদের কৃষি কাজে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে ঢাকা। এক্ষেত্রে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মাধ্যমে চাপ তৈরির চেষ্টা হচ্ছে। সামিয়া রহমান পিমার রিপোর্টে বিস্তারিত। করোনার কারণে অর্থনৈতিক মন্দায় লাখ লাখ প্রবাসী বাংলাদেশি চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন। সংক্রমণের মধ্যেই মধ্যপ্রাচ্য থেকে ফিরতে শুরু করেছেন শ্রমিকরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশঙ্কা এই সংখ্যা 10 লাখ ছাড়াতে পারে। বাংলাদেশি কর্মীদের সুরক্ষায় যৌথ তহবিল গঠন সহ নানা প্রস্তাব ও দেন দরবার করা হলেও কাজ হয়নি। এই পরিস্থিতিতে বিদেশে থাকা শ্রমিকদের কৃষিকাজে লাগানোর প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেনের কাছে তুলে ধরেন কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তিনি মনে করেন, এই ধরনের উদ্যোগে করোনা পরিস্থিতিতেও খুলে যেতে পারে নতুন সম্ভাবনার দ্বার। এই কোভিডকালীন সময়ে এই সুযোগগুলোকে আমরা একটু বিষয় বিশ্লেষণ করে দেখতে পারি। এই জিনিস আপনি একটা খুব ভালো প্রস্তাব দিয়েছেন। এরই ধারাবাহিকতায় সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান সহ 6টি দেশে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আফ্রিকার বিভিন্ন দেশে প্রায় 50 লাখ বাংলাদেশি কৃষক পাঠানোর প্রক্রিয়া চলছে। চ্যানেল আই এর শায়েখ সিরাজ সাহেব আমার সাথে সাক্ষাৎ করেছিলেন। উনি কৃষি ক্ষেত্রে বাংলাদেশে একটা অভাবনীয় জোর এনেছেন। তিনি আমাকে বললেন যে মধ্যপ্রাচ্য থেকে অনেক প্রবাসী ফিরে আসছে, এদের অন্য কোনো কাজে নিয়োগ করা যায় কিনা। আমি বললাম, অবশ্যই, মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ, এগুলোকে আমরা চিঠি দিয়েছি, তোমরা এদের কাজে লাগাতে পারো। শুধু এই শাকসবজি না, তোমরা মাছ উৎপাদনে, তোমরা ছাগল, গরু, মুরগির উৎপাদনে এদের কাজাতে লাগবে। কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ মনে করেন, দেশে দেশে কৃষি উদ্যোগে শ্রমিকের চাহিদা বাড়বে। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই সুযোগটি কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি। সামিয়া রহমান, প্রিমা, চ্যানেল আই, ঢাকা। এবার ইনসেপ্টার হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে বিশেষায়িত হাসপাতালে রোগীর চাপ সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। তারপরও বিরামহীনভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন একদল চিকিৎসক। এদেরই একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মামুন ইসলাম। তরুণ এই চিকিৎসককে নিয়ে রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। 1980 সালে পুরান ঢাকার ওয়ারিতে জন্ম মামুন ইসলামের। বাবা একজন আইনজীবী। ছোটবেলা থেকেই মেধাবী এই তরুণ পড়ালেখা করেছেন সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয় ও নটরডেম কলেজে। 2004 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশের পর যোগ দেন সরকারি চাকরিতে। এর মাঝে কার্ডিওলজিতে এমডি ডিগ্রি নেন তিনি। গত বছরের ডিসেম্বরে কাজ শুরু করেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। এখন এমন একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে, সত্যিকার অর্থে হেলথ ওয়ার্কার যারা, ডাক্তার হতে পারে, সিস্টার, হেলথ, আমাদের ওয়ার্ড বয়, ক্লিনার্স, সবাই মিলে আমাদের এই টোটাল টিমটাই আসলে সবচেয়ে বেশি
ঝুঁকি নিয়ে কাজ করতেছে এবং অবশ্যই অন্যরাও ঝুঁকি নিয়ে কাজ করতেছে, আরও অনেকেই, কিন্তু সরাসরি রোগীকে ধরতে হচ্ছে, রোগীকে হ্যান্ডেল করতে হচ্ছে। তবে মানুষের সেবার কথা চিন্তা করলে অবশ্যই এটা একটা বিরাট সুযোগ। মানুষকে সেবা দেওয়ার জন্য এর থেকে বড় সুযোগ আমার মনে হয় আর হতে পারে না। প্রতিদিনই বাড়ছে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে চিকিৎসক ও নার্সদের কর্মব্যস্ততা। কোভিড আক্রান্তদের সেবা দিতে গিয়ে এরই মধ্যেই আক্রান্ত হয়েছে হাসপাতালের 43 জন চিকিৎসক। হয়তো দেখা যাচ্ছে 100 জন রোগীর জন্য মাত্র একজন ডাক্তার আমরা কাজ করতেছি, হয়তো 2 জন নার্স আছে, সাথে 2 জন ওয়ার্ড বয় আছে, এর বেশি কিন্তু আসলে পাওয়া যায় না। তারপরেও এই যে মানুষের আকুতি বা মানে শেষ মুহূর্তের সময়গুলো এত কাছ থেকে দেখা, তো মাঝে মধ্যে ভয় লাগে বা মাঝে মধ্যে চিন্তা হয় নিজেও যে কোনো সময় এফেক্টেড হয়ে যাব এই মানুষদের সেবা দেওয়ার জন্য গিয়ে, হয়তো আমার বাসায় আমার পরিবারের কেউ এফেক্টেড হয়ে গেল আমাদের মারফত। তো এই জিনিসগুলো ভয় হয়, কিন্তু তারপরেও আমাদের নিজেদের আসলে ফিরে যাওয়ার, এখন আসলে সেটাও আবার চিন্তা করি যে ফিরে যাওয়ার কোনো স্কোপ বলেন বা চিন্তা বলেন কোনোটাই সম্ভব না, আর মানবিক দিক থেকে চিন্তা করলে তো অবশ্যই না। ডাক্তার মামুন ইসলামের স্ত্রী নিজেও একজন গাইনি চিকিৎসক, তাদের রয়েছে 2 ছেলে মেয়ে। কোভিড আক্রান্তদের সেবা দিতে গিয়ে মাসের পুরোটা সময় পরিবার পরিজন ছেড়ে তাকে থাকতে হচ্ছে ঘরের বাইরে। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা, টোটালি বিচ্ছিন্ন হয়ে থাকা, মানুষজনের সকাল বিকাল রাত, আসলে তখন ব্যাপারটা হয়েছে অন্য একটা জগতে চলে যাওয়া। হয়তো টেলিফোনে কথা বলতে পারি মাঝে মধ্যে পরিবারের সাথে, কিন্তু 21টা দিন আসলে একটু কঠিন সময়। যত দিন যায় তত বাসার জন্য বা বিশেষ করে আমার ছোট 2টি বাচ্চা আছে তাদের জন্য বেশ হয়। করোনা যুদ্ধে সম্মুখ সারির যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস আপ টু দ্য ফ্রন্টলাইনার্স। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এর সাথে সময় হলো অশোক লীলান ইফাদ অথচ বিরতি নেবার। আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে খেলার খবরে যা থাকছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন চলছে। প্রিয় দর্শক, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 32 জন, বাড়িতে মৃত্যুবরণ করেছেন 14 জন। 24 ঘন্টায় আইসোলেশনে 436 জন, 24 ঘন্টায় আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 188 জন। এ পর্যন্ত আইসোলেশনে 14,073 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 5,061 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 9,012 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন 2,888 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,15,232 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,034 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 2,55,379 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছে 59,853 জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বর্তমানে মজুদ আছে 2,10,267টি এবং এ পর্যন্ত সংগৃহীত হয়েছে 25,09,142টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং বিতরণ হয়েছে 22,98,875টি। গত 24 ঘন্টায় বিতরণ হয়েছে 15,300টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। সূত্র কেন্দ্রীয় ঔষধাগার, স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,64,651টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,07,92,481টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠ্যে হটলাইন সেবা দেওয়ার জন্য চিকিৎসক আছেন প্রশিক্ষণপ্রাপ্ত 16,327 জন। 24 ঘন্টায় আরও 7 জন যুক্ত হয়েছে এবং স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। 24 ঘন্টায় বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে 908 জন, স্থলবন্দরে 438 জন এবং সমুদ্র বন্দরে 330 জন। 24 ঘন্টায় মোট স্ক্রিনিং হয়েছে 1,576 জন। এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছেন 7,15,534 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 14,740 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 4,07,414 জন। 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব এশিয়ায় মৃত্যুবরণ করেছেন 430 জন, এ পর্যন্ত 11,171 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,28,419 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 72,73,958 জন। বিশ্বে মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 5,347 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 4,13,372 জন।
দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 11 জুন 2020। শেষ করব, তবে যাবার আগে আবারও বলবো, নিজের সুরক্ষা নিজের কাছে। নিজেকে সকল স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষিত করুন, মাস্ক ব্যবহার করুন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং এই তিনটি একসাথেই সমানভাবে আমাদের করতে হবে সুরক্ষিত থাকবার জন্য করোনা ভাইরাস থেকে। আরেকটি বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের শিশুরা বাড়িতে অনেক দিন ধরেই গৃহবন্দী হয়ে আছে, তাদের প্রতি আমরা যেন বিশেষভাবে যত্ন নেই। তাদের জন্য ঘরে থাকাটা আনন্দময় করার জন্য যেসব ব্যবস্থা নেওয়া, তাদের পাঠদান অব্যাহত রাখা যায় এবং তাদের পাঠদানটা আনন্দদায়ক করা যায়, সেভাবে আপনারা ব্যবস্থা নেবেন শিশুদের প্রতি। শিশুদের সাথে গুণগত মান কাটাবেন। গৃহবন্দী থাকতে থাকতে তাদের হয়তো মেজাজের পরিবর্তন হতে পারে, সেদিকেও বিশেষভাবে খেয়াল দেওয়া দরকার, যেন শিশুরা উত্তেজিত হয়ে না যায়। বিষয়টা তাদেরকে বোঝানো এবং তারাও যেন স্বাস্থ্য নিয়মগুলোতে অভ্যস্ত হয়ে যায়, সেই বিষয়ে আমাদের পিতামাতা বা অভিভাবক যারা আছেন তারা খেয়াল রাখবেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন শুনছিলাম। যাওয়া যাক অন্যান্য সংবাদে। করোনা ভাইরাসের দ্রুত সংক্রমণ ঘটায় আক্রান্তের দিক থেকে এখন চতুর্থ অবস্থানে ভারত। ইউরোপে চলমান বর্ণবাদ বিরোধী গণবিক্ষোভের কারণে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ধাপে প্রকট হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। সাদি মাহমুদের রিপোর্ট। ভারতে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 2,98,000 ছাড়িয়েছে। আক্রান্ত বিবেচনায় বিশ্বে ভারতের অবস্থান এখন চতুর্থ। এর আগে তালিকায় চতুর্থ স্থানে ছিল যুক্তরাজ্য। ভারতের আগে রয়েছে রাশিয়া, ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। কোভিড-19 ভ্যাকসিনের চূড়ান্ত পরীক্ষার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ঔষধ কোম্পানি মডার্না। তারা জানিয়েছে জুলাই মাসে 30,000 স্বেচ্ছাসেবীর শরীরে এই ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। সফল হলে প্রতি বছর 50 কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করতে পারবে কোম্পানিটি। যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকে বর্ণবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপের বড় শহরগুলো। এতে দ্বিতীয়বারের মতো করোনা মহামারীর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। করোনা পরিস্থিতিতে এবছর নাগরিকদের হজ পালনে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া। এর আগে এমন পদক্ষেপ নেয় সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের গাফিলতির অভিযোগে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন ইটালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে। কোভিড-19 আক্রান্তদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ইটালির বেরগোমার প্রসিকিউটররা তাকে জিজ্ঞাসাবাদ করবেন। আফ্রিকা মহাদেশে করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে উল্লেখ করে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা প্রধান বলেন, আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বড় বড় শহরগুলোতে প্রবেশ করেছে করোনা ভাইরাস। এখন তা গ্রামেও ছড়িয়ে পড়েছে। সাদি মাহমুদ, চ্যানেল আই। ৭৫ দিন বন্ধ থাকার পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কাজ শুরু হচ্ছে শনিবার। করোনা ভাইরাসের কারণে 2.5 মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে ভারত, নেপাল ও ভুটানের সাথে আমদানি রপ্তানি কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। এ পর্যায়ে নিটল টাটা কৃষি সংবাদ। ঘূর্ণিঝড় আমপানে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল শ্যামনগর ও আশাশুনি এলাকায় কাঁকড়া ঘের ও হ্যাচারির ব্যাপক ক্ষতি হয়েছে। বেড়িবাঁধ ভেঙে বাঁধ ও তার আশেপাশের সব কাঁকড়া ঘের ও হ্যাচারি ডুবে গেছে। নষ্ট হয়ে গেছে ঘেরের উপর সব উপকরণ। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। করোনা সংক্রমণে সম্ভাবনাময় কাঁকড়া শিল্প এমনিতেই স্থবির হয়ে পড়েছে। 200 কোটি টাকার রপ্তানি আদেশ বাতিল হলে ব্যবসায়ীরা হতাশ হয়ে উৎপাদন বন্ধ রাখেন। মরার উপর খাড়ার ঘা হয়ে আসে ঘূর্ণিঝড় আমপান। এতে বহু চাষি ও ব্যবসায়ী সর্বশান্ত হয়ে পড়েছেন। যে কাঁকড়া খামারে ছিল সেটা বিক্রি করতে পারেনি, নতুন করে সফট শেল বা হার্ড শেল এটি চাষ শুরু করতে পারেনি। বিদেশে যে রপ্তানির যে আদেশ ছিল সেই আদেশ বাতিল করতে বাধ্য হয়
যার কারণে এই সেক্টরে আমাদের প্রায় 34 কোটি টাকার মতো শুধুমাত্র করোনা ভাইরাসের কারণে আমাদের ক্ষতি হয়। এই আমপানের কারণে আমাদের প্রায় 6টি কাঁকড়ার খামার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফিলিপাইনের এক নারী উদ্যোক্তা 2015 সালে শ্যামনগরে এসে কাঁকড়া চাষ শুরু করেন। একটা সময় ভালো ব্যবসা হলেও করোনা সংক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির শিকার হয়েছেন তিনি। Business has been good this last year, but at the start of this year, গত বছর পর্যন্ত কাঁকড়া ব্যবসা ভালো চলেছে। আমরা বিদেশে কাঁকড়া রপ্তানি করে অনেক বেশি লাভ করেছি। এই অঞ্চলের অনেক কৃষক কাঁকড়া চাষের সাথে যুক্ত। একদিকে করোনা সংক্রমণ, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগে তারাও আমাদের মতো সমানভাবে ক্ষতিগ্রস্ত। এই মুহূর্তেই আমাদের সরকারি বেসরকারি প্রণোদনা দরকার। This will help a lot for us to recover. নদী থেকে নোনা পানি উত্তোলনের সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় বাঁধ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, জানিয়েছেন কাঁকড়া চাষ উদ্যোক্তারা। আমি বিগত 5 বছর এসেছি এখানে, আমি এখানে কোনো কাজ হতে দেখিনি। এর আগে কি হয়েছে তা আমি জানি না, কিন্তু এভাবে যদি চলতে থাকে এরপরে কোনো ঝড় লাগবে না, এমনি এদিক ওদিকে ভাঙতে থাকবে, কারণ এগুলো অনেক বেশি পুরনো হয়ে গেছে। সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জে 2200 কাঁকড়া চাষি 350 হেক্টর জমিতে কাঁকড়া চাষ করেন। গত বছর 2300 মেট্রিক টন কাঁকড়া উৎপন্ন হয়। এবার করোনা সংক্রমণের কারণে রপ্তানি আদেশ বাতিল, উৎপাদন না হওয়া এবং ব্যবসা একরকম বন্ধ থাকায় 34 কোটি টাকার ক্ষতি নির্ধারণ করেছে জেলা মৎস্য বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। পানির অপর নাম জীবন হলেও খুলনার দাকব, পাইকগাছা ও কয়রায় পানিবন্দী কয়েক লাখ মানুষের কাছে পানি এখন অভিশাপ। সুপার সাইক্লোন আম্পানে এই 3 উপজেলার বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম ডুবে গেছে। জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ড বাঁধ সংস্কারের কথা বললেও কার্যকর উদ্যোগ না নেওয়ায় তাদের উপর আস্থা নেই। দক্ষিণাঞ্চলের বেড়িবাঁধ নিয়ে দানিয়েল সুজিত বোসের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথমটি। ত্রাণ লাগবে না, দরকার টেকসই বেড়িবাঁধ। একই কথা এখন সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত খুলনার দাকব, পাইকগাছা ও কয়রা উপজেলায় পানিবন্দী মানুষের। সিডর, আয়লা, বুলবুল, ফণী সহ আম্পানের মতো ঘূর্ণিঝড়গুলোতে নদীর পানি স্বাভাবিকের চেয়ে বাড়লেই বাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। এটাই যেন নিয়তি। স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ না থাকায় পানি আটকে রাখার কোনো চেষ্টাই সফল হয় না। দক্ষিণ বেতকাশীর 32,000 গরু মানুষের পক্ষ থেকে এই দক্ষিণ বেতকাশী 27.5 কিলোমিটার অফ দা বাউন্ডারি টেকসই রাস্তার দাবি জানাই। যেভাবে টাকা পয়সা দেয় সেভাবে বাঁধ ঠিক মতন তোমার কেন আমাদের এখানে বাঁধে না, যার কারণে আমরা গরিব মানুষ প্রতি বছরে প্লাবিত হয়ে যায়। প্রতি বছর আমাদের এই বাঁধ হয়, প্রতি বছর ভাঙে, কিন্তু রাস্তা বাঁধার কোনো লোক আমাদের এখানে হয় না। যে টাকাটা আসে সেই টাকাটা সম্পূর্ণ যদি কাজে লাগে তাহলে আমাদের এইভাবে আর ভাসতে হবে না। স্থায়ী বাঁধ চাই, আমরা কোনো ত্রাণ চাই না। আমাদের বাড়িঘর কিছু নাই, আমরা একটা থালা পাচ্ছি না, ভাত খাবার কিছু নাই আমাদের। পানি উন্নয়ন বোর্ডের হিসেবে 10 বছরে ধাপে ধাপে বাঁধ নির্মাণ ও সংস্কারে কয়েক কোটি টাকা খরচ হয়েছে। ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় সকলে ভিজিট করছেন। এই প্রকল্পগুলো যদি আমরা সকলকে সাথে নিয়ে বাস্তবায়ন করতে পারি, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি সকলকে নিয়ে, তাহলে তাদের স্থায়ীভাবে একটা সমাধান হবে এই বেড়িবাঁধ। যে টেকসই বাঁধ নেদারল্যান্ডের অনুকরণে সেই বাঁধ আশা করছি অচিরে নির্মাণ কাজ শুরু হবে। এই জন্য তো মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী নিয়োগ করেছেন এই বাঁধগুলি যাতে আপাতত মেরামত করে টেকসই বাঁধ হওয়ার পূর্ব পর্যন্ত জনগণ যাতে এই অঞ্চলে স্বস্তি থাকতে পারে। জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ডকে ঠিকাদার নিয়োগে স্বচ্ছতা আনার তাগিদ সংসদ সদস্যের। তাদের প্রতি যে অনাস্থা, সেই অনাস্থাটা যেন তারা মানুষের কর্মকাণ্ডের ভিতর থেকে দূর করে তাদেরকে মানুষের আস্থায় আসতে হবে। আম্পানে 3 উপজেলার 80 কিলোমিটার বাঁধ ভেঙে 48টি গ্রাম প্লাবিত হয়েছে। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। জানাবো খেলার খবর।